প্রথমে হতো যে আমার ব্যক্তিগতভাবে হতো যে অভিনন্দন জানাচ্ছি, লাল সালাম জানাচ্ছি। আমার আগের বক্তারা বলেছেন আপনাদের সাথে যে কোন রাজনৈতিক পরিস্থিতিতে আজকে দাঁড়িয়ে আমাদের CI2 রাজ্য কাউন্সিল অধিবেশন দুদিন ধরে এই মালদা জেলাতে হলো। একথা ঠিক যে গত 26 সালের নির্বাচনে, বিধানসভা নির্বাচনে আমাদের রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির একটা গুণগত পরিবর্তন হয়েছে। আমরা 34 বছর বামপন্থীরা সরকার পরিচালনা করেছে এই রাজ্যে। তারপরে মাঝে 15 বছর বিরোধী দলের ভূমিকা পালন করেছি, যদিও বিধানসভায় আমাদের কোনো প্রতিনিধি না থাকলেও। এই যে ট্রেড ইউনিয়ন যার সভা, কাউন্সিল সভা হওয়ার পর আজকে সমাবেশ হচ্ছে, এই ট্রেড ইউনিয়ন সহ আমাদের রাজ্যের অসংখ্য গণসংগঠন, তারা গোটা রাজ্য জুড়ে গত 5 বছর ধরে যত বৃহত্তর লড়াই এই রাজ্যে হয়েছে তৃণমূল কংগ্রেস সরকারের স্বৈরাচারী সিদ্ধান্তের বিরুদ্ধে বা শ্রমিক স্বার্থ বিরোধী নীতির বিরুদ্ধে, সেই সব লড়াইয়ে চ্যাম্পিয়নের ভূমিকা পালন করেছি আমরা। গত 15 বছরে হতো যে দেখেছেন আপনারা কিভাবে এখানে রাজনৈতিকভাবে একটা ড্যামি বিরোধী তৈরি করা ছিল, তার নাম ছিল বিজেপি। 26 সালের নির্বাচনে একটা গুণগত পরিবর্তন হয়েছে এটাই যে RSS এর তৈরি করা ডামি একটা রাজনৈতিক দল সরকারে ছিল, আর এখন সরাসরি RSS রাজনৈতিক দল না হলেও RSS এর দ্বারা পরিচালিত সরাসরি একটা রাজনৈতিক দল আমাদের সামনে সরকারে এসেছে। একথা ঠিক যে এই সরকারের বয়স মাত্র 2 মাস হয়েছে। সংসদীয় ব্যবস্থাতে একটা সরকারের 2 মাস সরকার, নতুন সরকার, একটা সরকারের সমালোচনা করার মতো বয়স এটা না। কারণ 2 মাস একটা সরকারের, নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যরা, আমি যতদূর জানি এখন পর্যন্ত সব মন্ত্রী তার দপ্তরে ঠিকভাবে বসেনি। সব মন্ত্রী তার দপ্তরে কি কাজ এখন পর্যন্ত সেই মন্ত্রীরা জানে না, শুধু ঘুরে বেড়াচ্ছে। আর একটাই শুধু পোস্ট দেখতে পাচ্ছি, আগের সরকারও যেমন দেখেছি, ওই মুখ্যমন্ত্রী ঘুরে ফিরে হচ্ছে যেখানে যাচ্ছে যা তা ঘোষণা করছে। কোথায় থেকে টাকা আসবে, কোথায় থেকে পয়সা আসবে তার কোনো পরিকল্পনা বলার দরকার নাই। যা আগে আমরা দেখেছি একবারে কপি পেস্ট। কেন আমি কথা বলছি? আমি প্রথমেই বললাম যে আগে আমরা যে সরকারকে 15 বছর দেখেছি সেটা হতো যে RSS এর তৈরি করা একটা রাজনৈতিক দল দ্বারা পরিচালিত। কারণ আপনারা সকলে জানেন যে গোটা ভারতবর্ষে RSS এর এবং বিজেপির ঘোষিত শত্রু হচ্ছে যে কমিউনিস্টরা, এবং গোটা ভারতবর্ষে বামপন্থীদের শক্তিশালী একটা ঘাঁটি ছিল পশ্চিমবাংলা, যেখান থেকে দিল্লির রাজনীতিকে আমরা কিছুটা হলেও নিয়ন্ত্রণ করতে পারতাম। এবং শেষের দুটো একটা সরকার, UPA 1 সরকারকে আমরা 61 জন MP নিয়ে সমর্থন করার ফলে অনেকগুলো সিদ্ধান্ত, যা আমাদের দেশে স্বাধীনতার পর প্রথম, আমরা কেন্দ্রীয় সরকারকে বাধ্য করাতে পেরেছিলাম কিছু সিদ্ধান্ত গ্রহণ করতে। যে যা আগের বক্তারা বলছিলেন যে 100 দিনের কাজ, বনাঞ্চলে হচ্ছে যে অধিকার, আদিবাসীদের অধিকার, শ্রমিকদের স্বার্থে সিদ্ধান্ত গ্রহণ করাতে বাধ্য করা, এগুলো যখন আমরা করাতে পেরেছিলাম তখন থেকে হচ্ছে যে এই পশ্চিমবাংলাকে টার্গেট করেছিল আমাদের দেশের কর্পোরেট এবং বিদেশি কর্পোরেটরা। সেইখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের মতো একটা রাজনৈতিক দল নীতিহীন, নৈতিকতাহীন, আদর্শহীন, মূল্যবোধহীন, দিশাহীন গত 15 বছর ধরে সেই সরকারকে, তার আগের আন্দোলন, সিঙ্গুর, নন্দীগ্রাম, বিভিন্ন ধরনের আন্দোলন, নেগেটিভ আন্দোলন, যা মানুষকে কিছুটা হলেও হচ্ছে যে বোঝাতে সক্ষম হয়েছিল এবং সরকারে এসেছিল। পরের 15 বছরের ইতিহাস আমাদের সবার জানা, আপনারাও জানছেন কি পরিণতি আজকে আমাদের রাজ্যের সর্বনাশটা হয়েছে। সেই সময় পরিবর্তন করতে চেয়েছিল তারা। আমরা বামপন্থীরা বলেছিলাম পরিবর্তন আমরাও চাই। বামপন্থীরা সবসময় পরিবর্তনের পক্ষে, প্রগতিশীলতার পক্ষে। কিন্তু আমরা বাংলার মানুষের কাছে বলেছিলাম পরিবর্তনটা কোন দিকে হবে। পরিবর্তন সবসময় সামনের দিকে হয়।
আমরা যে জায়গায় 77 সালে সরকার আসার পর থেকে 34 বছর 2011 সাল পর্যন্ত আমরা যা করেছিলাম, মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, তার আগে জ্যোতি বসু আমাদের নেতা, আমরা কি করেছিলাম, মানুষের কাছে কি প্রতিশ্রুতি দিয়েছিলাম 77 সালের আগে। যারা বলেন 34 বছরে কিছু করেনি, আজকে দাঁড়িয়ে এই মালদা শহরে আমাদের যারা বক্তৃতা শুনছেন, 77 সালে আমরা যখন রাজ্যে ক্ষমতায় আসি বামফ্রন্ট, এই মালদা শহর কি ছিল, গোটা মালদা জেলার আর্থসামাজিক অবস্থান কি ছিল, শিক্ষা দীক্ষার হার কি ছিল মালদা মুর্শিদাবাদ জেলাতে, গোটা রাজ্যের পরিস্থিতি কি ছিল। আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম সেই সময়ে যে গণতান্ত্রিক অধিকার মানুষের কেড়ে নেওয়া হয়েছিল 72 থেকে 77 সাল জরুরি অবস্থা, কংগ্রেসের সময় সিদ্ধার্থ শঙ্কর রায়, তারপরে গ্রাম সংসদ ব্যবস্থা, তার মধ্য দিয়ে এই রাজ্যে গণতন্ত্রকে ফিরিয়ে দিয়েছিলাম। তারপরে আস্তে আস্তে কৃষির ওপর ভিত্তি করে আমরা বলেছিলাম শিল্পায়ন চাই। কেন চাই? তার বাস্তবতা আজকে যারা যখন সিঙ্গুরে আন্দোলন করেছিলেন একসাথে, আজকে যিনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আজকে শিল্পমন্ত্রী হয়েছেন, সব সেই মিছিলে ছিলেন। সব হতো যে তখন একসাথে হতো যে এই সিঙ্গুর, নন্দীগ্রাম, কেমিক্যাল হাব, তারপরে জিন্দালদের ইস্পাত কারখানা, সমস্ত কিছুর বিরোধিতা করেছিলেন। আজকে দাঁড়িয়ে আমরা তো এটাই বলতে চেয়েছিলাম যে আমাদের রাজ্যে কৃষির ওপর ভিত্তি করে শিল্পায়ন গড়লে আজকে যে দাঁড়িয়ে আমাদের রাজ্যে যে সমস্যা, গোটা দেশে যে সমস্যা, 14 সালে ক্ষমতায় আসার আগে বিজেপি যে কথা বলেছিল, আজকে দাঁড়িয়ে 14 সালের পর এই কটা বছরে আমাদের শ্রমিক ভাইয়েরা বা হতো যে যারা আজকে দাঁড়িয়ে গদগদ করছেন পশ্চিমবাংলাতে বিজেপি সরকার আসার পর, এই 2 মাসের মধ্যে মনে হচ্ছে যেন গোটা 50 বছর 47 সাল থেকে আমাদের রাজ্যে স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত যা সমস্যা ছিল, বিজেপির নেতারা এমন একটা ভাব দেখাচ্ছেন যেন সমস্ত সমস্যা সব মিটিয়ে দিয়েছেন, আর কোনো রাজ্যের কাজই নেই আমাদের, এবং সমস্ত কাজ কমপ্লিট করে এখন হচ্ছে যে শুধুমাত্র বিশ্বকাপ ফুটবল খেলা দেখায় কাজ রাজ্যের মানুষের। এইটা বোঝাতে চাইছেন বিজেপির নেতারা, বিজেপির মন্ত্রীরা। তাহলে সেটা বাস্তবতা নয়। বিজেপিকে আমাদের রাজ্যে মানুষ নতুন হিসেবে দেখতে পারে, কিন্তু আমরা যারা লাল ঝান্ডা নিয়ে ট্রেড ইউনিয়ন করি, আমরা যারা খেতে খামারে কৃষক সভা করি, ক্ষেত মজুর করি, সংগঠন করি, তারা আমরা বিজেপিকে চিনি না এমনটা না। গোটা দেশে 2014 সালের পর থেকে আমরা চিনছি। পশ্চিমবাংলা ছাড়াও আরো 18টা রাজ্যে হচ্ছে যে বিজেপি ক্ষমতায় আছে, সেখানে আমরা বিজেপিকে দেখছি, বিজেপির নীতি দেখছি, বিজেপির আদর্শ দেখছি, বিজেপি কিভাবে হচ্ছে যে শ্রমিকদের সাথে ব্যবহার করছে তা দেখছি। আজকে সব মানুষ আপনারা জানেন, নতুন কিছু নয়, বিজেপি আমাদের রাজ্যে নতুন কিছু করবে না। কারণ আমি প্রথম থেকে হতো যে আমি যেখানে বক্তৃতা দিচ্ছি সেখানেই বলছি, বিজেপি হতো যে একটা আগা পাঁচতলা কর্পোরেটদের স্বার্থে কাজ করা দল। কখনো বিজেপি গরিব মানুষের কথা ভাববে না, কখনো বিজেপি শ্রমিকদের কথা ভাববে না, কখনো পরিযায়ী শ্রমিকদের কথা ভাববে না। কিন্তু মুখে এমন ভাবে হতো যে বিজেপি দেখাচ্ছে যেন আমরা বিজেপিকে চিনি না। হ্যাঁ, এটা হতে পারে। আমাদের রাজ্যের কিছু মানুষ, আমাদের রাজ্যের সাধারণ মানুষ এটা হয়তো মনে করতে পারেন যে বিজেপি আসা মানেই আমাদের রাজ্যের সমস্ত কিছুর সমস্যার একদম জাদুকাঠি দিয়ে আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো সমস্ত কিছু সমস্যা মেটাবে। আমি সমালোচনা করতে চাইছি না, প্রথমেই বলেছি এই সরকারের সমালোচনা করার বয়স হয়নি। কিন্তু সরকারে আসার পর থেকেই যে সিদ্ধান্তগুলো ইতিমধ্যেই গ্রহণ করেছেন এবং যে কার্যকারিতা ইতিমধ্যেই দেখাতে শুরু করেছেন, তাতে হতে যে আপনার সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছে পশ্চিমবাংলার শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ, যে আপনারা কতটা হতে যে গরিব মানুষের স্বার্থে, শ্রমিক শ্রেণীর স্বার্থে হতে যে কাজ করবেন। আমাদের সন্দেহ আছে 4 তারিখে বিধানসভা নির্বাচনের রেজাল্ট বেরোচ্ছে, 5 তারিখ রাত্রিবেলা থেকে আপনারা বুলডোজার পাঠাচ্ছেন হকার স্টেশনে এ করতে। আপনারা বলছেন যে হকার আমরা বসিয়েছি, আমরা 34 বছর সরকারের থাকার সময় সিপিএম নাকি হকার বসিয়েছে। বলুন, এটা আমাদের শোনা অভ্যাস আছে, আর আমাদের তাতে কোনো লজ্জা নেই, আমরা তাতে কোনো শরমও নেই। আমরা লাল ঝান্ডার পার্টি করি, হকার বসাবো, বস্তিবাসীদেরকে বসাতে হবে আমাদের। আমরা বস্তিবাসীদেরই পার্টি, আমরা হকারদের পার্টি, আমরা ভ্যান চালকদের পার্টি। এটা গর্বের সাথে হতে যে মাথা উঁচু করে বলি, তাতে সমস্যা নেই, আপনারা বলুন। কিন্তু আজকে বলুন তো, 34 বছর আমরা হতো যে হকার বসাচ্ছি, গোটা দেশে আজকে কর্মসংস্থানের অবস্থা কি? 14 সাল থেকে তো ক্ষমতায় আছেন আপনাদের মাননীয় প্রধানমন্ত্রী। আমাদের যতগুলো না হতো যে দেশে প্রকল্প উদ্বোধন করেছেন, তার থেকে বেশি দেশ ভ্রমণ করে বেড়াচ্ছেন। এখনো মনে হয় বিদেশে আছে না, নিউজিল্যান্ডে না কোথায় ছিল, এসছে, এখনো মনে হয় আসেনি, এখনো আসেনি।
উনি দেশ ভ্রমণ করে বেড়াচ্ছে। আর বিজেপি এটা প্রচার করার চেষ্টা করছে, এটা জানেন আপনারা, ইতিহাস প্রমাণিত আছে। আমরা ইতিহাসের ছাত্র যারা তারা জানি, ফ্যাসিবাদী শাসক দলের হতো যে দুটো বৈশিষ্ট্য, পাঁচটা বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য আমরা ইতিহাসে পড়েছি। আমরা এই কারণে বলছি এটা নয়া ফ্যাসিবাদী সরকার। ফ্যাসিবাদের আর সেই বৈশিষ্ট্য, পুরনো বৈশিষ্ট্য নেই যেটা জার্মানিতে ছিল, ইতালিতে ছিল। এটা এখন নতুন ভাবে হতো যে নয়া ফ্যাসিবাদ যেভাবে কার্যকারিতা করা দরকার, সেই সময়ের কিছু বৈশিষ্ট্য একেবারে হুবহু মিল আছে। আপনি দেখবেন হিটলারের সময় গোয়েবেলস ছিল, সত্যটাকে কিভাবে মিথ্যা করা, মিথ্যাটাকে কিভাবে সত্য হিসেবে মানুষকে হাজির করা, এবং কিভাবে জনপ্রিয় একটা সংসদীয় ব্যবস্থায় জনপ্রিয় ফ্যাসিস্ট শাসক তৈরি করা যায়। জার্মানি তার উদাহরণ, হিটলার তার উদাহরণ। আমরা একই রকম ভাবে ভারতবর্ষে দেখছি 14 সালের পর থেকে। প্রথমে মিডিয়া হাউসগুলো, কর্পোরেট মিডিয়া হাউস, তাদেরকে হতো যে বসংবদ করা, এবং যা করছে সেটা একবারে দেশের জন্য করছে, কিন্তু আমরা জানি কার জন্য করছেন আপনি। এই যে বিদেশ ভ্রমণ করে বেড়াচ্ছেন, আসলে আদানি আম্বানিদের ব্যবসা এখন প্রসার লাভ করেছে বিদেশ, সেই সব ব্যবসাগুলো ঠিক করার জন্য আপনি যাচ্ছেন। কারণ 14 সালের পর থেকে একটা কোথাও দেখাতে পারবেন না যে আজকে কোনো জায়গাতে, যদি আমি ধরি ভারত এবং অন্য দেশ একসাথে, এখন তো ম্যানুফ্যাকচারিং শিল্প নেই, একসাথে কোনো একটা শিল্প 14 সালের পর থেকে কোনো একটা দেশ আমাদের ভারতবর্ষে বিনিয়োগ করার ইচ্ছা প্রকাশ করেছে, যে দেশগুলোতে মাননীয় প্রধানমন্ত্রী ঘুরে বেরিয়েছে। আর পলিসি হচ্ছে যে বিজেপির, এইসব কথা যাতে মানুষ প্রশ্ন না, আর এটা বামপন্থীরা তুলবে, সেই জন্য বামপন্থীদেরকে আগে দাগাতে হবে। আপনি যে শুরু হয়েছে পশ্চিমবাংলাতে, বামপন্থীরা হিন্দু বিরোধী, তারপরে বলবে দেশ বিরোধী, তারপরে দেশদ্রোহী, তারপরে বলবে সিপিএম পার্টিকে ব্যান করতে হবে। আপনারা এসব বলবেন, আমরা জানি, ওসব আমাদের শোনা আছে, কিন্তু যে কাজ করা দরকার আপনাদের সরকারে আসার পর, যা প্রতিশ্রুতি দিচ্ছেন, সেইগুলো কতটা করছে। আজকে দাঁড়িয়ে 2014 সালের পর আপনি নয়া শ্রম কোড নিয়ে এসছেন। নয়া শ্রম কোড দিয়ে আমাদের ভারতবর্ষের শ্রমিকদের উপকার হবে? হবে না। আপনি শ্রমিক মারার নীতি গ্রহণ করছেন। কৃষকদের যে নীতি নিয়ে এসছেন, কৃষকদের জন্য যে আইন পাশ করার চেষ্টা করেছিলেন, যা বন্ধ করতে বাধ্য হয়েছেন আপনি, সেখানে দাঁড়িয়ে হতো যে কৃষকদের স্বার্থে কোনো সিদ্ধান্ত গ্রহণ করেননি। একের পর এক যদি বলা যায়, আর এইখানে দাঁড়িয়ে ভারতবর্ষে একটাই কাজ বিজেপির, সমস্ত কিছুতে হতো যে হিন্দু মুসলমান করা, হিন্দু মুসলমান করো। এটা হচ্ছে যে আমাদের দেশের বর্তমান সময়কালে শাসক শ্রেণী, কর্পোরেট শ্রেণী ভয়ঙ্কর বিপদের সামনে হতো যে আমাদের দেশকে ঠেলে নিয়ে গিয়েছে। একদিকে শোষণের মাত্রা তীব্র করো, ব্যাপকভাবে হতো যে আর্থিক সংকট গোটা পৃথিবী জুড়ে চলছে, সেই আর্থিক সংকট থেকে পুঁজিবাদ বেরোতে পারেনি, তার জন্য ব্যাপক শোষণ করো মানুষকে। আর মানুষ এই শোষণের জাতাকলে পড়ে যখন হতো যে এক সংগঠিত হবে, তার আগে তৈরি করা হতো যে বিভাজন, হিন্দু মুসলিম, মন্দির মসজিদ গির্জা গুরুদুয়ারা, এইসব হচ্ছে 2026 সালে ওরা আলোচনার প্রসঙ্গ টেনে নিয়ে আসতে চাইছে। আজকে দাঁড়িয়ে আমরা, আজকে যিনি মুখ্যমন্ত্রী, তিনি কত ভাষণ দিতেন বিরোধী দলনেতা থাকার সময়। আমরা বিরোধী না, অনেকে আমাদেরকে জাগিয়ে দেয় যে আমরা ধর্মের বিরোধী। কে বলেছে আপনাকে ধর্মের বিরোধী? আমরা কখনো বলি না আমরা কোনো ধর্মপ্রাণ মানুষের আমরা বিরোধী, প্রকৃত ধর্ম পালনকারীদের আমরা বিরোধী, কিন্তু এটা আমাদেরকে জাগিয়ে দেওয়া হয়। আমরা ধর্ম পালন করা বিরোধী এটা কখনোই না। আমরা বামপন্থীরা বলি রাজনীতির সঙ্গে ধর্মকে মেশাবেন না, যা আমাদের নেতা জ্যোতি বসু বলেছে। আমরা সেটা বলি, কারণ রাজনীতির সাথে ধর্মকে মেশালে যা সর্বনাশ হয়, সেটা আমরা গত 15 বছর ধরে এ রাজ্যে আমরা দেখেছি কিভাবে হচ্ছে যে আজকে দাঁড়িয়ে প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতার মধ্য দিয়ে আজকে যে তৃণমূল কংগ্রেস, যদিও হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের এখন 2-3টে ভাগ, ভালো তৃণমূল, খারাপ তৃণমূল, কালীঘাট তৃণমূল, অমুক তৃণমূল, তমক তৃণমূল, এসব আপনারা জানেন, ওসব আমি সেটা বলতে চাইছি। কিন্তু আজকে কি সর্বনাশটা করেছে আমাদের রাজ্য? সর্বনাশটা করেছে হচ্ছে যে প্রথম যেটা হচ্ছে যে এখানে আরএসএস এর জমি তৈরি করে দেওয়া, এখানে বিজেপিকে হাত ধরে নিয়ে আসা, বামপন্থীদেরকে প্রথমে খতম করা, তারপরে হচ্ছে যে এখানে বিজেপি এবং আরএসএস এর জায়গা তৈরি করে দেওয়া মমতা ব্যানার্জি করেছে। আর যাদের জন্য করেছে উনি, যাদের ইশারায় করেছে আর যে কায়দাতে করেছে, আজকে সেই সম্প্রদায়ের অবস্থা ভাবুন আজকে কি সর্বনাশ করেছে। মুসলিম সম্প্রদায়ের আজকে পশ্চিমবাংলাতে দাঁড়িয়ে সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ সমস্যার মধ্যে পড়েছে, সেটা হচ্ছে যে সবচাইতে নিরাপত্তার প্রশ্ন, যেটা কখনো 34 বছরে, হ্যাঁ কথা ঠিক যে আমরা সব কিছু করে দিতে পেরেছি, এটা বলছি আমরা সমস্ত মানুষের সবকিছু 34 বছরের সমস্যা মিটিয়েছি, একথা কখনো আমাদের নেতারা বলে না, আমরা বলি না। কিন্তু আজকে দাঁড়িয়ে আমরা এই কথা বলতে পারি
জ্যোতি বসু মুখ্যমন্ত্রী, বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী, কখনো সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে একথা ভাবতে হয়নি পশ্চিমবাংলাতে যে আমার ঘর বাড়ি, আমার ছেলে মেয়ে, এই যান মালের নিরাপত্তাটা থাকবে তো, বা নিরাপত্তা নিশ্চিত থাকবে এই রাজ্যে, এটা কখনো ভাবতে হয়নি। যা মমতা ব্যানার্জি করেছে, আর মিথ্যা নাটক। 10,000 মাদ্রাসা করে দেবো মুসলিমদের জন্য, আলাদা স্কুল করব মুসলিমদের জন্য, নার্সিং কলেজ করব মুসলিমদের জন্য, তারপরে আরো কত কিছু। আর হতো যে ওই যে রেড রোডে গিয়ে আপনার সাদা পেট্টি বেঁধে যেখানে ইনশাল্লাহ বলা দরকার সেখানে সুবহানাল্লাহ, যেখানে সুবহানাল্লাহ বলা দরকার সেখানে বিসমিল্লাহ, সেই কোনো ঠিক নাই ওসবের। যা ইচ্ছা তাই, ইমাম মসজিদের ভাতা বাড়িয়ে দেওয়া, এই সব কিছু করার মধ্য দিয়ে আজকে দাঁড়িয়ে আমাদের রাজ্যের অনেক হিন্দু মানুষ, সম্প্রদায়ের মানুষ যারা ধর্মনিরপেক্ষ, বিজেপির হিন্দুত্বের রাজনীতিতে তারা বিশ্বাস করে না, সেই অংশের মানুষও প্রশ্ন তুলে দিয়েছে সেই অংশের মানুষের সামনে, সত্যি কি তাহলে বিজেপি যা বলছে তাই? প্রত্যেকটা ক্ষেত্রে মমতা ব্যানার্জি যা করছে সেটাই করছে। আবার পরে দেখলেন শেষের দিকে কিভাবে উনি হিন্দু সাজলেন। হর হর মহাদেব, হর হর মহাদেব, জগন্নাথের মন্দির। আজকে এই সাম্প্রদায়িক রাজনীতি আমাদের রাজ্যে, যেটা রাজনীতিতে আমদানি করা হয়েছে ধর্মকে মিশিয়ে, সেটার যদি গোড়াপত্তন বলেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। আজকে সেই সর্বনাশ আমাদেরকে ভুগতে হচ্ছে। সমস্ত কিছুতে মেলা খেলা, পুজোতে টাকা। তখন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী অনেক কথা বলেছেন, আমরা শুনেছি, আপনারাও সকলে জানেন। যখন পুজো কমিটিকে টাকা দিত, যখন মেলা খেলায় টাকা দিত, আর আজকে মুখ্যমন্ত্রী হওয়ার 2 মাসের পর নবান্নে বসে ঘোষণা করছে হেলিকপ্টার দিয়ে ফুল ছিটাবে হচ্ছে এই যে শ্রাবণ মাসের যে আমাদের হয় সেইখানে। রথযাত্রা 16 তারিখে হবে, সব বড় বড় রথযাত্রা কমিটিগুলোকে টাকা দিবে। কি আসলে বিষয়টা হচ্ছে যে এখন যেমন বিধানসভায় দেখতে পাচ্ছেন আপনারা, লোকসভায় দেখতে পাচ্ছেন, আমরা যখন বামপন্থীরা এই কথা বারবার বলেছি যে তৃণমূল আর বিজেপি আলাদা কোনো দল না, তখন আপনারা আমাদের কথা বিশ্বাস করেননি। আজকে দাঁড়িয়ে মানুষের অভিজ্ঞতা দিয়ে আপনারা বুঝতে পারছেন, যদিও প্রকাশ্যে এখনই বলার সময় হয়নি তাই বলছেন না, কিন্তু আমরা জানি আপনারাও চায়ের দোকানে, হাটে, বাজারে, বাসে ফিস করে হলো এই আলোচনা করছেন যে আজকে ভোটের কালি না মুছতে মুছতে একটা দল যারা এখনো এতগুলো পৌরসভা একটা প্রতীকে জেতা আছে, এতগুলো জেলা পরিষদ জেতা আছে, 80টা এমএলএ জেতা আছে, 44টা প্রায় লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে এমপি যাদের, কোথায় একদম মানে সেই ভ্যানিশ হয়ে গেল দল। আসলে যেটা আমরা বলতাম, এই দুটো দলের কোনো পার্থক্য নেই। আস্তে আস্তে যত দিন যাবে তত প্রকাশ হবে, তত দেখবেন ক্রমশ প্রকাশ্য দেখতে পাবেন। আস্তে আস্তে তৃণমূল বলে কোনো দলের অস্তিত্ব পশ্চিমবাংলাতে আগামী দিনে থাকবে না। কারণ তৃণমূল দরকার ছিল আরএসএস এর, সে দরকার আরএসএস এর ফুরিয়ে গিয়েছে, ওরা প্রয়োজন নেই তৃণমূলের নামে। এখন এমন একটা বিরোধী দল তৈরি করে নিয়েছে ওরা, যেটা বিধানসভায় যে আপনারা কিচাটা বলছেন বিরোধী, তো সেই রকম হতো যে একটা বিরোধী, যেটা শুভেন্দু অধিকারীরা, মুখ্যমন্ত্রীরা যা বলবে, বিজেপি যা বলবে, সেই প্যাটার্নে বিরোধিতা করা। এই যে এখন যেমন যেটা ন্যারেটিভ তৈরি করে দেয় না, মিডিয়া এখন কি করে, ন্যারেটিভ তৈরি করে। আপনি সেই ন্যারেটিভে পড়ে গিয়ে হচ্ছে যে ওদের ওই আলোচনায় চর্চা করছেন, যার ফলে হচ্ছে যে এই রকমের ধরনের একটা ন্যারেটিভ তৈরি করেছে যে বিরোধীও আমার, শাসকে যে আছে সেও আমার। বিধানসভাতে সেই কারণেই হতো যে আর বিরোধিতা প্রকৃতপক্ষে হবে না। আজকে বারুইপুর কাণ্ড নিয়ে আপনি বলেন বিরোধী দলনেতা, প্রকৃতপক্ষে যারা বিরোধী দলনেতা সেজে বিধানসভায় তাদের ভূমিকা কি? সাংসদ এমপিরা বারুইপুরে গিয়ে কি বিবৃতি দিচ্ছে? আজকে দাঁড়িয়ে অভিষেক ব্যানার্জির নামে এতগুলো কেস হয়েছে, এতগুলো এফআইআর হয়েছে, অভিষেক ব্যানার্জিকে ধরছে না, অথচ আমাদের কমরেড লায়েক আলী তাকে হতো যে সেই বারুইপুর কাণ্ডে প্রতিবাদ করেছিল। প্রতিবাদ করা শুধু না, সেই মব ঠেকিয়েছিল, প্রকাশ্যে ভিডিও আছে। আর যে লায়েক আলীকে 27টা ধারায় মামলা দিয়ে তাকে হতো যে অ্যারেস্ট করছে। ভবিষ্যতের পশ্চিমবাংলা এখান থেকে বুঝতে হবে আমাদের, লড়াইটা সরাসরি এখন আর পর্দার আড়ালে নয়। গত 15 বছর এই পর্দার আড়ালে লড়াই হয়েছে, আর সেই লড়াইয়ে আমরা টিকতে পারিনি, মানুষকে বোঝাতে পারিনি সত্যি কথাটা। কারণ হতো যে মনে করানো হয়েছে মানুষকে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়বে আর তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়বে। আজকে দাঁড়িয়ে প্রমাণ হয়েছে রেজাল্টের পর থেকে
যে তৃণমূল কংগ্রেস এত বড় বড় বাতেলা মারত যে বিজেপির বিরুদ্ধে তারা জান কবুল লড়াই করবে, বিধানসভায় গিয়ে হাসি পাচ্ছে দেখে যান। যখন আমি দেখছি একে একে, সত্যি বলছি আপনাকে, এইসব ভালো তৃণমূল যাচ্ছে আর বিরোধী দলনেতার ঘরে যে এমন ভাবে ঢুকছে, মানে গেট থেকে কোন রকম ভাবে পালিয়ে, কোথায় ডিম আছে বুঝতে পারছে না, কখন ঝাড়বে ডিম, চুরি করে দেখছি। তো সেদিন আমাদের জেলার সভাপতি একটা ডাকা বোকা আবার হয়েছে, ভালো তৃণমূলেরও সভাপতি হয়েছে। এই একবারে যে, আমি তো জানেন আপনারা এখানে অনাদিদারা আছে, আপনারাও জানেন যে এখন বিধানসভাতে হতে যে আপনার 6 ঘন্টা কোনো বিষয়ের উপর আলোচনা হলে 3 ঘন্টা বিরোধীরা করবে, 3 ঘন্টা শাসক দল করবে। এই 3 ঘন্টা বিরোধীরা যেটা করবে সেখানে টাইমটা অ্যালট করে হচ্ছে যে চিফ হুইপ, বিরোধী দলের চিফ হুইপ। তো স্বাভাবিকভাবে আমাকে সময়টা নেওয়ার জন্য তাদের কাছে যেতে হচ্ছে। আমি বিধানসভার অধিবেশন শেষ করে হচ্ছে যে খুঁজে পাচ্ছি না চিফ হুইপকে রেখে, গিয়ে আমি বিরোধী দলনেতার ঘরে ঢুকতে যাচ্ছি, তো দেখছি মুর্শিদাবাদের সেই জেলা সভাপতি একবারে বিড়ালের মতো বসে আছে। আমি কি ব্যাপার গো ডেভিড, অপূর্ব সরকার ডেভিড, কি ব্যাপার আপনি এখানে? আর ভাই বলো না, কিছু করার নাই, ভালো তৃণমূলে যুক্ত হতে হবে। তো আমি বলছি যে এই যে পরিস্থিতি আজকে দাঁড়িয়ে, তার মানে এটা প্রমাণিত যে আজকে দাঁড়িয়ে কোনো বিরোধী দল নেই। আমরা একটা পেয়েছি এমএলএ, আমাকে জিতিয়েছে ডোমকল থেকে আপনাদের একজন প্রতিনিধি। সময় খুব পাবো না বিধানসভাতে, ঠিকই আছে, কিন্তু বাইরের যে লড়াই আজকে 4 তারিখের পর আপনি লক্ষ্য করে দেখবেন, এই ট্রেড ইউনিয়ন শ্রমিকদের স্বার্থে, কৃষক সভা কৃষকদের স্বার্থে আজকে দাঁড়িয়ে হকারদের উচ্ছেদ, বস্তিবাসীদের উচ্ছেদের সামনে বুলডোজার রাজনীতি, যা বিজেপি উত্তরপ্রদেশ থেকে পশ্চিম বাংলায় আমদানি করার চেষ্টা করছে, সেই বুলডোজার রাজনীতির সামনে দাঁড়িয়ে আছে একমাত্র লাল ঝান্ডা, একমাত্র লাল ঝান্ডা, কেউ দাঁড়াবে না। আজকে সংসদীয় রাজনীতিতে এটা বিপদ আমাদের রাজ্যে। আজান হচ্ছে, বন্ধ করতে হবে আজানে। তাহলে আজকে দাঁড়িয়ে আমাদের রাজ্যে সংসদীয় রাজনীতিতে এটা বিপদ, মানুষের সামনে এটা ভয়ঙ্কর বিপদ যে একটা রাজ্যে বিরোধী রাজনৈতিক দল নির্বাচিত 80 জন এমএলএ থাকা সত্ত্বেও তারা বিরোধী দলের ভূমিকা পালন করছে না। আর এই জায়গাতে দাঁড়িয়ে শাসকের স্বৈরাচারী মানসিকতা, স্বৈরাচারী মুভমেন্ট শুরু হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি থাকে, যা এই বিজেপি সরকারের 2 মাস বয়সে আমরা পরিলক্ষিত করছি। প্রত্যেকটা ক্ষেত্রে গাজোয়ারি সিদ্ধান্ত, প্রত্যেকটা ক্ষেত্রে বিজেপি নেতাদের গাজোয়ারি মন্তব্য, প্রত্যেকটা ক্ষেত্রে বিজেপি পোষিত কিছু চ্যানেল। সবচেয়ে দুঃখ হয় যে আমাদের মিডিয়া, যা গণতন্ত্রের 4র্থ স্তম্ভ, একটা সময় আমরা বলতাম, আজকে আমাদের রাজ্যের সেই মেইন স্ট্রিম মিডিয়া যাদের অতীত ইতিহাস সম্পর্কে শুনে মাথা হেট হয়ে যায়, আজকে সেই সব মিডিয়ার ভূমিকা দেখলে অবাক লাগে। আর 3 দিন হলো সেই সব মিডিয়ার জন্ম, 4 দিন হয়নি সাংবাদিকতা। সাংবাদিকতার মূল যে এথিক্স, সেই এথিক্স সম্পর্কে যারা পড়াশোনা করেনি, শুধুমাত্র হতো যে নেতার পা চেটে সাংবাদিকতা শুরু করেছে, কিছু নেতার পা চেটে সাংবাদিকতার হতো যে ওপরতলায় যাওয়ার ধান্দা। সেই সব সাংবাদিকরা স্টুডিওতে প্রকাশ্যে বলছে বামপন্থীরা নাকি জেহাদি, এত বড় স্পর্ধা, তারা বলে কথা। আমরা বলছি যে সাংবাদিকতা করারও হতো যে নিয়ম আছে, সেই নিয়ম মেনে সাংবাদিকতা করতে হবে। বামপন্থীদের ইতিহাস পড়তে হবে, এদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস পড়তে হবে, সাংবাদিকতার ইতিহাসটা পড়বেন। নোট পড়ে সাংবাদিকতা করেন না, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে কোটেশন নিয়ে সাংবাদিকতা করেন না। মানুষ আপনাদের মনে করছেন, পশ্চিম বাংলার মানুষ বিজেপিকে নির্বাচিত করেছে শুধুমাত্র হিন্দুত্ব আর হতো যে আপনার হিন্দু রাজ্য হবে, মসজিদ ভাঙবে, মন্দির তৈরি হবে, তার জন্য পশ্চিম বাংলার মানুষ এবার ভোট দেয়নি আপনাদেরকে। এটা যদি ভাবেন তাহলে ভুল ভাবছেন। মানুষ তৃণমূলের 15 বছরের রাজত্বে বিরক্ত হয়ে গিয়েছিল, মানুষের দেওয়ালে পিঠ থেকে গিয়েছিল। তাই যেখানে মানুষ মনে করেছে তৃণমূলকে হারাতে পারবে, সেখানে মানুষ ভোট দিয়েছে বিজেপিকে, সেখানে সেইভাবে মানুষ পশ্চিম বাংলার ভোট দিয়েছে। ঠিকভাবে চলুন। যে প্রতিশ্রুতি সংকল্প পত্রে দিয়েছেন, শ্রমিকদের সম্পর্কে যে প্রতিশ্রুতি দিয়েছেন, যদিও আপনারা শ্রমিকদের প্রতিশ্রুতি রাখবেন না, কারণ আমরা জানি সাধারণ মানুষ একটু পরে জানবে। ত্রিপুরার মানুষ আড়ে আড়ে টের পাচ্ছে, উত্তরপ্রদেশের মানুষ টের পাচ্ছে। 27 সালে ভোট করুন, উত্তরপ্রদেশে বুঝতে পারবেন কি অবস্থা হবে। আজকে দাঁড়িয়ে আমাদের রাজ্যেও মানুষ ধীরে ধীরে বুঝতে পারবে। আমরা এখনই আগ বাড়িয়ে মানুষের এই বিচার, মানুষের যে সিদ্ধান্ত বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসা, তাকে কখনোই ছোট করার ধৃষ্টতা দেখাবো না, সে অধিকার আমাকে কেউ দেয়নি। কিন্তু এই কথা ঠিক, আমরা জানি আপনারা কাদের স্বার্থে কাজ করেন, আমরা জানি কেন আপনারা হকার উচ্ছেদ করছেন,
আমরা জানি কেন রেল স্টেশনের ধারে বস্তিগুলোকে উচ্ছেদ করে ফাঁকা করতে চাইছেন। ও সব আমাদের দেখা আছে গোটা ভারতবর্ষে। আপনারা ইলেকট্রাল বন্ডে যাদের কাছ থেকে হাজার হাজার কোটি কোটি টাকা নিয়েছেন, সেই আদানি, আম্বানি, ঝুনঝুনবালা, টুনটুনবালা, তাদের স্বার্থে আপনি হকার উচ্ছেদ করছেন। আমরা জানি না? আমরা জানি। 3 দিন হলো না বয়স, আদানির ছেলে করণ আদানি আপনার কাছে উত্তরবঙ্গে এসে 2000 বেডের হাসপাতাল করবে। এখনো স্বাস্থ্যমন্ত্রী তার দপ্তরে বসেনি। দপ্তরে বসে কি করতে হবে শুধুমাত্র ক্যামেরা উদ্বোধন করেছেন, আর আপনি আদানিকে 2000 বেডের শয্যা দিচ্ছেন। স্কুল ক্ষেত্রে আপনারা তাই করবেন, শিক্ষা ক্ষেত্রে তাই করবেন, শিল্প ক্ষেত্রে তাই করবেন। আমরা জানি আপনাদের চরিত্র, যার ফলে আমরাও রাস্তায় আছি। আপনি মনে করেন না একটা লায়েক আলীকে ধরে বামপন্থীদেরকে ঘরে ঢুকিয়ে দিবেন, বামপন্থীদেরকে জেহাদি বলে ঘরে ঢুকিয়ে দিবেন। মানুষ তাদের জীবনের অভিজ্ঞতা দিয়ে জানে বামপন্থীদের লড়াই সংগ্রাম। মানুষ, শ্রমিকরা তাদের জীবনের অভিজ্ঞতা দিয়ে জানে সিআইটুর লড়াই সংগ্রাম, ট্রেড ইউনিয়নের লড়াই সংগ্রাম। গোটা ভারতবর্ষে স্বাধীনতার আগে থেকে স্বাধীনতার পর পর্যন্ত এই ট্রেড ইউনিয়নের কি ভূমিকা শ্রমিকদের স্বার্থে, মানুষকে বোঝাতে পারবেন না। আপনারা কাজ করুন, মানুষ রায় দিয়েছে, কিন্তু মানুষের স্বার্থে কাজ করুন, মানুষের স্বার্থে কাজ করুন। আপনারা বলছেন এত বড় স্পর্ধা, টিভির বুকে দাঁড়িয়ে আপনার বিধায়ক বলে আলিমুদ্দিনে নিয়ে গিয়ে হকারদেরকে বসাতে হবে, বস্তিবাসীদেরকে হচ্ছে যে বামপন্থীরা বসিয়েছে তাই সিপিএম এর নেতাদের বাড়িতে গিয়ে বস্তিবাসীদের বসাতে হবে। আপনারা এটা বলতে চাইছেন? 26 সালে বস্তি এলাকায় ভোট পাননি, 26 সালে হকাররা ভোট দেয়নি। আপনারাই তো বলেন হিন্দু, হিন্দুস্তান আর হিন্দুদের পার্টি আপনারা। আর আমরা তো বলি আপনাদেরকে যে আপনারা হিন্দুদের পার্টি না। পার্টি কোনো জাতের হয় না, পার্টি হয় গরিব মানুষের একটা, আর পার্টি হয় কর্পোরেট পরিচালিত দালাল পার্টি। সেই দালাল পার্টি আপনারা, আমরা জানি। সেইখানে দাঁড়িয়ে হচ্ছে যে আপনারা এত বড় স্পর্ধা প্রকাশ্যে টিভিতে বলছেন হকারদেরকে আলিমুদ্দিনে বসাতে হবে। হকারদের সমস্যা, যদি স্টেশনে সমস্যা থাকে, মানুষের সমস্যা হয়, তার জন্য পদ্ধতি আছে। যদি ইউনিয়ন থাকে, সেই ট্রেড ইউনিয়নগুলোর সাথে আলোচনা করুন, আলোচনা করে হকাররা কি আমাদের দেশের বাইরে নাকি? আপনারা তো মুসলমান মানে সব পাকিস্তানি আর বাংলাদেশি ভাবেন, কিন্তু যে স্টেশনগুলো ভাঙছেন, যে স্টেশনগুলো বুলডোজার চালাচ্ছেন, আমি জানি যাদবপুর স্টেশনে কজন মুসলিমের দোকান আছে, দমদম স্টেশনে কজন মুসলিমের দোকান আছে, ব্যারাকপুর স্টেশনে কজন মুসলিমের দোকান আছে। আমরা সেই কারণেই বলি যে আপনারা হিন্দুদের পার্টি না, আপনারা হতো যে কোনো জাতের পার্টি না, আপনারা কর্পোরেটদের পার্টি, কর্পোরেটদের স্বার্থে কাজ করবেন। আমরাও দেখব লাল ঝান্ডা নিয়ে সব সময়, ট্রেড ইউনিয়নের ঝান্ডা নিয়ে আমরাও রাস্তাতেই থাকবো। আপনি কত মিথ্যা কেস দিবেন, কত হতো যে মিথ্যা জেলখানায় পড়বেন, আমরাও দেখব। গুন্ডা দমন আইন আনার মধ্য দিয়ে আপনি বিরোধীদের কণ্ঠস্বর রোধ করতে চাইছেন, কণ্ঠস্বর রোধ করতে চাইছেন। ভারতীয় ন্যায় সংহিতায় বিচার হয় না, বিচার হয় না তো জাহাঙ্গীর খানকে কেন দড়ি দিয়ে ঘোরাচ্ছেন? শওকত মোল্লাকে কিসের ভিত্তিতে আটকে রেখেছেন? গুন্ডা দমন আইন তো কালকে কার্যকরী হলো। তার আগে যাদেরকে ধরলেন, তার আগে যাদেরকে জেলে পাঠিয়েছেন, এতদিন ধরে যে ন্যায় সংহিতাতে বিচার চলছে, তাতে আসামিরা ধরা পড়ছে না, জেলখানায় যাচ্ছে না। আপনি নতুন ভান করছেন, ওসব ভান আমরা বুঝি, ভান বুঝি। আসলে কলমে আপনি বিরোধী রাজনৈতিক দলগুলো যাতে আপনার বিরুদ্ধে, কারণ আপনি সাজানো বিরোধী করে নিয়েছেন। এবার জানছেন যে একমাত্র বিরোধী, প্রকৃতপক্ষে বিরোধী থাকবে বামপন্থীরা। এদেরকে জমানো যাবে না, এদেরকে কেনা যাবে না, এদেরকে মাথা নিচু করানো যাবে না। সেই কারণে আগে একটা আইন নিয়ে এসে বসে থাকলেন। জানি আমরা, ঠিক আছে, আইন আনুন। আমরা ইংরেজদেরকে দেখেছি, আমরা রাওলাট আইন দেখেছি, সব দেখা আছে আমাদের। আমরা আপনাদেরকেও দেখছি। গোটা ভারতবর্ষে এই লড়াই ক্ষমতায় যাওয়ার লড়াই না। এই লড়াই বিধানসভায় কটা সিট থাকলো আমাদের, বা কটা সিট থাকলো না, লোকসভায় কটা সিট থাকলো, কটা সিট থাকলো না, তার উপর দাঁড়িয়ে এই লড়াই আমাদের হবে না। এই লড়াই গত 5 বছর বিধানসভায় শূন্য ছিলাম, আমরা লড়েছি, লোকসভায় শূন্য ছিলাম, আমরা লড়েছি। আগামী দিনে বিধানসভায় এক থাকলেও লড়বো, এক না থাকলেও লড়বো। আপনাদের বিরুদ্ধে লড়াই শুধু আমাদের রাস্তায় না, মতাদর্শগতভাবে আপনাদের বিরুদ্ধে লড়াই। পশ্চিমবাংলায় বিচারধারার লড়াই, ভাবধারার লড়াই করতে হবে আমাদের। আপনারা যে ইতিহাস আবার নতুন করে আনতে চাইছেন, আমরাও চাই সেই ইতিহাস আনুন। আপনারা দেখি কার কত দম আছে। শ্যামাপ্রসাদ মুখার্জির ইতিহাস আপনারা পড়াবেন, সিলেবাস পড়ান। এখন আর কিছু গোপন থাকবে না, আরো বেশি চর্চা হোক, আরো বেশি আরএসএস এর কি ভূমিকা ছিল আমাদের ভারতবর্ষে বাংলার মানুষ জানুক। এতদিন আমরা বলেছি বামপন্থীরা, এখন আপনারা সিলেবাসে আনুন, চর্চা করুন, মোড়ে চর্চা করুন, তর্ক করুন। আমরা আছি প্রকৃত ইতিহাস তুলে ধরার জন্য মানুষের সামনে। আর মানুষও তো যে জানে প্রকৃত ইতিহাস, ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে কারা কি ভূমিকা পালন করেছিল স্বাধীনতা আন্দোলনের সময়। এই ইতিহাস আপনারা মুছে দিতে পারবেন না। যতই আপনি নকল
স্বাধীনতা সংগ্রামীকে এখানে আনিয়ে আসে, যার ফলে একদিকে রাস্তার লড়াই লাল ঝান্ডা নিয়ে, যেটা দুদিন ধরে কাউন্সিল অধিবেশনের মধ্য দিয়ে তৈরি হয়েছে দিশা দিক নির্দেশ, সেটা নিয়ে যেমন রাস্তার লড়াই করতে হবে আমাদেরকে, আপনারা করবেন, তেমনি যেটুকু সময় পাবো, যেটুকু সময় দিবে আমাকে, সেই সময় নিয়েই শ্রমিকদের স্বার্থে, মেহনতি মানুষের স্বার্থে, কৃষকের স্বার্থে, ক্ষেত মজুরের স্বার্থে, আইসিডিএস এর স্বার্থে, আশার স্বার্থে সেই কথাগুলো হচ্ছে যে বিধানসভায় আমি তুলে ধরবো, যা গত 5 বছর আমরা পারিনি, একটু হলেও তুলে ধরতে পারবো। এই আশ্বাস, এই ভরসা দিয়ে সবাইকে আমার অভিনন্দন, লাল সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, সিআইটিউ জিন্দাবাদ। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।